28 এপ্রিল 2025 কানাডাতে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হতে যাচ্ছে। কে নির্বাচিত হবেন নতুন প্রধানমন্ত্রী সেটাই সবার দেখার বিষয়। মার্ক কার্নি যদিও বর্তমান সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, কিন্তু প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যে নীতিগুলো কার্যকারী করেছিলেন তিনি তার আলোকেই, বিশেষ করে ইমিগ্রেশন পলিসিগুলো নিয়ে তিনি খুব বেশি নাড়াচাড়া করেননি। তার আলোকেই তিনি তার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে দীর্ঘ সময় যদি কোনো নীতি কার্যকারী করতে হয় তাহলে নতুনভাবে ইলেক্টেড হতে পারলে তাহলে সেটা সম্ভব। যার কারণে যে ইলেকশনটি হওয়ার কথা ছিল অক্টোবর মাসে বা সেপ্টেম্বর মাসে, সেটিকে এগিয়ে নিয়ে তিনি সেটি করে ফেলতেছেন এপ্রিল মাসে। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই আলোচনা শুনছেন, আজকে আমরা কথা বলবো কানাডার 2025 সালের এপ্রিলের যে ইলেকশন পরবর্তী নতুন প্রধানমন্ত্রী হিসেবে যেই আসুন না কেন, এখানে খুব পসিবলি মাইনরিটি গভর্নমেন্ট হোক আর মেজরিটি গভর্নমেন্ট হোক, এখানে আইদার কনজারভেটিভ পার্টি অর লিবারাল পার্টি ক্ষমতায় তারা এখানে ভূমিকা রাখবে, এটা একটা ধরেই নেওয়া যায়। তো তাদের যে ইমিগ্রেশন পলিসি সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমরা ইকোনমিক পলিসি কিংবা পলিটিক্যাল আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে ফোকাস করছি না, যেহেতু ইমিগ্রেশন বান্ধব বিষয়গুলো নিয়ে আমরা ফোকাস করি আমাদের এই চ্যানেলে। সুতরাং সেই বিষয়গুলিকেই আরও খোলসা করবো ইনশাল্লাহ। আমাদের সাথে যারা আছেন দেশ বিদেশ থেকে, আশা করছি তথ্যগুলো আপনাদেরকে অনেক শানিত করবে, আপনাদেরকে বোঝার ক্ষেত্রে সহযোগিতা করবে যে কি হতে যাচ্ছে কানাডাতে। লিবারাল ভার্সাস কনজারভেটিভস কম্পারিং প্রপোজড ইমিগ্রেশন পলিসিস অ্যাহেড অফ 2025 ইলেকশন। তো নির্বাচন পরবর্তী সময়ে যে ইমিগ্রেশন রুলসগুলো আসবে সেগুলো আপনারা আগেই গেস করতে পারবেন, জাস্ট তাদের কমিটমেন্টগুলো যদি আপনারা ভালো করে খেয়াল করেন। ইমিগ্রেশন হ্যাজ ইমার্জড অ্যাজ এ হট বাটন ইস্যু ইন কানাডিয়ান ফেডারেল পলিটিক্স। তো কনজারভেটিভ পার্টি এবং লিবারাল পার্টি তারা উভয়ই কিন্তু 2025 সালে তাদের যে ইলেকশন প্ল্যাটফর্ম সেখানে তারা ডিটেল পলিসিগুলো পাবলিশ করেছে বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে ইমিগ্রেশন বিষয় নিয়ে। সেই ইস্যুগুলোকে নোট করেই মূলত আজকের আলোচনাটি সাজানো। এখানে আমরা প্রথমে ইমিগ্রেশন টার্গেট নিয়ে যদি কথা বলি, তো এখানে নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি তিনি যে মতামতটা দিয়েছেন তার টার্গেট হলো কানাডাতে টোটাল পপুলেশনের 1% হারে তিনি এখানে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করতে চান। তো 1% হিসেবে আমরা যদি হিসেব করি, তো বর্তমানে কানাডাতে আপনার 4,15,00,000 পপুলেশনের বসবাস। সেক্ষেত্রে 1% যদি ধরা হয় বা 1%-এর নিচে যদি ধরা হয়, তো 2025 সাল থেকেই মূলত যে ক্রমহ্রাসমান হারে ইমিগ্রেন্টদের ভিসা ইস্যু করার একটি টার্গেট ট্রুডো গভর্নমেন্ট গ্রহণ করেছিল, সেটিকেই তিনি বলবৎ রাখছেন। তো তার হিসেবে যে এই বছর যে 3,95,000 ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হচ্ছে, সেটা কিন্তু এই 1%-এর নিচেই সেই পলিসিতেই বহাল থাকতেছে। কনজারভেটিভ পার্টির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তারা বলতেছে যে 2006 থেকে 2015 সময়ে এখানে স্টিভেন হার্পার যে সময় কানাডার প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যে পলিসিটি ফলো করতেছেন তারা সেই পলিসিতে ফেরত যেতে চান। তো সেই সময় দেখা গেছে যে 2006 থেকে 2015 পর্যন্ত অ্যানুয়াল টার্গেট তাদের ছিল 2,47,000 থেকে 2,81,000। তো যদিও এটা একবার স্পেসিফাই করা হয়নি যে এই রেঞ্জের মধ্যেই তারা থাকবেন, কিন্তু বোঝাই যাচ্ছে যে কনজারভেটিভ পার্টি যদি এখানে উইন করেন তাহলে অবশ্যই তারা এখানে পার্মানেন্ট রেসিডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক কাটছাট করবেন এবং এটি অবশ্যই 3 লক্ষের নিচে হবে সেটা ধারণা করাই যায়। বিশেষ করে লিবারাল পার্টি অনেক বেশি লিবারালিজম শো করে হিউম্যানিটেরিয়ান কম্প্যাশনেট গ্রাউন্ডে। রিফিউজি ক্লেইমের বিষয়গুলো তো আছেই। তো আপনারা জানেন যে সম্প্রতি গত 1 দশকে অনেকগুলো যুদ্ধ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে আপনার এখানে আফগানিস্তানের যুদ্ধ, এরপরে এখানে সিরিয়ান যুদ্ধ, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। তো যেখানে যুদ্ধ সেখান থেকে একটা বড় সংখ্যক ব্যক্তিদেরকে অনেকটা বড় ধরনের সুবিধা দিয়ে তাদেরকে পিআর হোল্ডারে কনভার্ট হওয়ার একটা সুযোগ দিয়েছে ট্রুডো গভর্নমেন্ট। এবং সেই কাজটি করতে গিয়ে রেগুলার যে সমস্ত প্রোগ্রাম বেসিস যে আপনার
ইমিগ্রান্ট ভিসা সেগুলোতে তিনি ডিলে করে ফেলেছেন। এগুলো অনেক ডাবল হয়ে গেছে প্রসেসিং টাইম, কারণ তিনি প্রায়োরিটি দিতে গিয়েছেন ওই যে যুদ্ধবিধ্বস্ত এলাকার ব্যক্তিদেরকে। কিন্তু কনজারভেটিভ পার্টি ক্ষমতায় আসলে এই ধরনের ইমিগ্রেন্ট ভিসাগুলো অলমোস্ট ক্লোজ করে দিবে, হয়তো বা খুবই সিলেক্টিভভাবে। এর ফলে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট একটু বার্ডেন ফ্রি হবে, বিশেষ করে এখানে প্রসেসিং টাইমগুলো অনেক স্মুথ হবে, যেটা বোঝা যায়। তবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে লিবারালিজম যেটা লিবারাল পার্টি শো করেছে সেই জায়গাটাই একটু দুর্বল হয়ে যাবে। এই অবস্থা হলো, এই অবস্থাটা ঘটতে যাচ্ছে। টেম্পোরারি ফরেন ওয়ার্কার্স নিয়ে দুইটি পার্টির যে অবস্থান, আপনারা জানেন যে লিবারাল পার্টি জাস্টিন ট্রুডো তিনি ক্ষমতায় থাকা অবস্থাতেই তিনি চেয়েছিলেন যে এখানে টেম্পোরারি ইমিগ্রান্টদের সংখ্যা বা টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের সংখ্যা তারা 5% আনার চিন্তা করেছিলেন। সেটা টেম্পোরারি ফরেন ওয়ার্কার স্পেসিফিক্যালি ভুল হবে, এখানে টেম্পোরারি ভিসার যারা হোল্ডার, এটা ভিজিটর, ওয়ার্কার, স্টুডেন্ট সব কিছু মিলিয়ে ওভারঅল পপুলেশনের 5%-এর মধ্যে আনার একটি পরিকল্পনা ট্রুডো গভর্নমেন্টই নিয়েছিলেন। এবং তার আলোকে কিন্তু প্রথমবারের মতো কানাডার ইতিহাসে 2025 সালে আপনার টেম্পোরারি রেসিডেন্টদের জন্য নতুন ইমিগ্রেশন প্ল্যান তিনি ঘোষণা করেন। তো এখানে দেখা যাচ্ছে যে 2025-এর শুরুতে কিন্তু টেম্পোরারি ফরেন রেসিডেন্টদের সংখ্যা ছিল 7.27%। তো এদিকে কাটছাট করার জন্যই কিন্তু অনেক ধরনের মেকানিজম তারা গ্রহণ করেছে। তারা স্টুডেন্টদের জন্য ক্যাপ করে দিয়েছে, ওয়ার্কারদের জন্য ক্যাপ করে দিয়েছে, ভিজিটরদের ভিসা রেশিও কমিয়ে দিয়েছে। এরপরে যারা এখানে আগে ফরেন ওয়ার্কার হিসেবে কানাডাতে এসেছেন তাদের নতুন করে ওয়ার্ক পারমিট রিনিউ করার ক্ষেত্রে এখানে এলএমআই প্রসেসিংয়ে অনেক সময় লাগতেছে। গতকালকে আলোচনা আমরা বলেছি যেটা 60 দিনের মধ্যে হওয়ার কথা, সেটা 165 দিনে হচ্ছে না। এর ফলে কী হবে, মানুষ বিরক্ত হয়ে কানাডা ছেড়ে চলে যাবে। তার মাধ্যমে কী হবে, তারা একটা ব্যালেন্স করতে সক্ষম হবে। এই পরিকল্পনা লিবারাল পার্টির টেম্পোরারি ফরেন ওয়ার্কারদের নিয়ে। তো এই হলো অবস্থা। কনজারভেটিভ পার্টির কী অবস্থা সেটি যদি আমরা দেখি, Poilievre has been highly critical on the temporary foreign worker program over the last few years. As per the party's platform, if the Conservative were to win, they claim they would restore integrity to the system by cracking down on fraud and dramatically reducing the number of temporary foreign worker and foreign student. তো এখানে বোঝা যাচ্ছে কনজারভেটিভ পার্টি আসলে তারা কোনো 5% বলে নাই, তারা আরও বেশি কমিয়ে ফেলবে, তারা আরও বেশি স্মুথ করে ফেলবে প্রসেসগুলো, গভর্নমেন্টের অফিসগুলোকে তারা বার্ডেন ফ্রি করতে চায়, যেটা বোঝা যায়। তো এখানে যে আপনার আইনের ফাঁকফোকর দিয়ে অনেকে থেকে যান, এই বিষয়গুলোকে আরও কঠিন করে ফেলবে। এর ফলে কানাডার অফিসিয়াল সিস্টেমের জন্য সুবিধা হবে, কিন্তু ফরেন ওয়ার্কাররা যারা যে বিভিন্ন ফাঁকফোকর দিয়ে যে এখানে সুবিধাগুলো পেতেন সেগুলো কিন্তু আর থাকবে না, খুব একটা কমে যাবে। Exact number has been not shared, but the party's platform also stated that if the Conservatives were to be elected, they would require Union LMI pre-sec. তো এখানে তারা ইউনিয়ন এলএমআই সিস্টেমটা চালু করবে। এর ফলে একজন এমপ্লয়ার যখন কাউকে হায়ার করতে চাবে তখন এটি ইউনিয়ন এলএমআই থেকে এখানে অ্যাপ্রুভাল লাগবে। এখানে কেউ যদি অবজেকশন দেয় তাহলে সেটিকে ক্যান্সেল করে দেওয়া হবে। তো এখানে সব কিছু মিলিয়ে অনেক কঠিন পরিস্থিতি চলে আসবে কিছুটা হলেও, তবে কঠিন সিস্টেম এখানে গভর্নমেন্ট প্রসেসগুলোকে সহজ করে দেবে। In the past, Poilievre has said that foreign workers should be allowed in rare circumstances. তারা এখানে খুব কম হায়ার করবে, যেটা বলতেছে কানাডিয়ানদের সকল স্বার্থ সম্পূর্ণরূপে নিশ্চিত করে দেন তারা চিন্তা করবে যে কাদেরকে এখানে কোন ধরনের ফরেন ওয়ার্কার থেকে সুযোগ দিবে, যাদেরকে না নিলে না। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আর নট কারেন্টলি রিকোয়ার্ড টু সাবমিট পুলিশ সার্টিফিকেট। অনেক দেশের জন্য পুলিশ সার্টিফিকেট ম্যান্ডেটরি না, সেটিকেও ম্যান্ডেটরি করে দেওয়া হবে। এরপরে কেউ যদি 6 মাসের অধিক সময় আউট অফ কানাডাতে অবস্থান করে তাহলে সেখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, যেটি পিআর ভিসার জন্য লাগে। এই ধরনের সিস্টেমগুলো করে ফেলা হবে। ইকোনমিক ইমিগ্রেশন নিয়ে যে পরিকল্পনা লিবারাল পার্টির, সেটা আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে রিভাইটালাইজ করতে যাচ্ছে গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজি। তো এটার মাধ্যমে তারা কি করতে চায়, হাই গ্রোথ কানাডিয়ান বিজনেস এবং এন্টারপ্রেনার যেগুলো রয়েছে তাদের প্রজেক্টগুলোকে সাপোর্ট করার জন্যে তারা স্ট্র্যাটেজিক ইকোনমিক গ্রোথ প্ল্যান পরিকল্পনা এখানে আনতে চাচ্ছে। এই হলো অবস্থা। দি পার্টি অলসো হোপস দিস উইল ব্রিং এ হাই স্কিল্ড ওয়ার্কার্স ফ্রম দি ইউএস। তো তারা ইউএস থেকেও হাই স্কিল ওয়ার্কারদেরকে অ্যাট্রাক্ট করবে, এমনটি তারা এই রিভাইটালাইজ গ্লোবাল স্কিল স্ট্র্যাটেজি এই পথে হাঁটতে চায়। দি প্ল্যান অলসো মেনশনস
they decided to work with province and territories to streamline, speed up recognition of foreign credential and international professional experience. Regulated professions in Canada like trade, teaching, healthcare are usually regulated at the provincial and territorial level, meaning foreign skilled workers usually have to meet different requirements to legally work in the same field after moving to Canada. Conservative Party's stance economic immigration নিয়ে Poilievre has spoken about simplifying foreign credentials. তারা এখানে হেলথ সেক্টরে লাইসেন্সিং বিষয়গুলোকে সহজ করে দিবে এই বিষয়টি তারা বলতেছে। এর ফলে ডক্টর, নার্স তারা এখানে খুব সহজেই প্র্যাকটিসগুলো করতে পারবে। তো এই হলো অবস্থা। অ্যাসাইলাম ক্লেম নিয়ে লিবারেল পার্টির যে অবস্থা, asylum claim নিয়ে asylum and refugee claimants have become a talking point over the last years as Canada has seen a surge in asylum seekers. 2022-23 সালে প্রচুর ভিজিটররা এসে এখানে অ্যাসাইলাম সিক করে, বিশেষ করে ওই একটা সুযোগের জন্য এখানে সবাই সেটা মিসইউজ করার জন্য বলা চলে যে অনেকেই উঠে পড়ে লেগেছিল যে এখানে ভিজিটর থেকে ওয়ার্কারে কনভার্ট হওয়া, সেই সুযোগটাকে নিতে গিয়ে ব্যাপক টেম্পোরারি রেসিডেন্ট এখানে ঢুকে পড়ে এবং সেটা নিয়ে মূলত কানাডার অস্বস্তিগুলো তৈরি হয়েছে। সেই জায়গা থেকে বের হওয়ার জন্যই মূলত নানান ধরনের চেষ্টা চলতেছে এখনও। ডিউরিং এ রিসেন্ট ক্যাম্পেইন স্টপ কার্নি blamed influx asylum seekers from the US on the crackdown of migrants policy, President Donald Trump adding it's not acceptable. তো ডোনাল্ড ট্রাম্পের যে ব্লেম সেটাকে তিনি অস্বীকার করেছেন। পাশাপাশি ইউএস কানাডা উভয়ে ক্লোজার কোলাবোরেশন এখানে করতে চায়, বিশেষ করে আপনার এই রিফিউজি ক্লেম বা এই ধরনের বিষয়গুলোতে বর্ডার সেক্টরে আরও বেশি এখানে তারা কঠিন সিচুয়েশন বা কড়াকড়ি আরোপ করবেন। দি লিবারেল 2025 ইলেকশন প্ল্যাটফর্ম স্টার্টস দ্যাট they will provide legal aid for asylum seekers and refugee claimants receive advice and representation and their case can be resolved as quickly as possible. তো রিফিউজি ক্লেমদের জন্য নিঃসন্দেহে ফেডারেল গভর্নমেন্ট লিবারেল পার্টি অবশ্যই হেল্পফুল, সেটা বোঝা যাচ্ছে। তারা এখানে বলতেছে যে অ্যাসাইলাম সিকারদের রিফিউজি ক্লেম যদি কেউ করে তাদেরকে লিগ্যাল অ্যাডভাইসটাও এই লিবারেল পার্টি প্রোভাইড করবে যাতে করে দ্রুত তাদের কেসগুলোর নিষ্পত্তি হয়। তো সেক্ষেত্রে কনজারভেটিভ পার্টি যেটা বলতেছে তারা এই ক্ষেত্রে খুবই কট্টর। এখানে তারা বলতেছে এই সমস্ত বিষয়ে অনেক ফ্রডুলেন্ট, বাস্তবিক অর্থেও ফ্রডুলেন্ট আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো এই বিষয়গুলিকে প্রশ্রয় দিবে না কনজারভেটিভ পার্টি। তারা ইসলামিক ক্লেমের ক্ষেত্রে খুব ভালো করে যাচাই বাছাই করবে যে আসলে লিগাল ইমিগ্রেশন সিস্টেমে তারা আসতেছে কিনা, তাদের দাবি দাওয়াগুলো লিগাল কিনা, এগুলো তারা খুব যাচাই বাছাই করবে। এখানে তারা আর একটা সিস্টেম চালু করতে চায়, সেটা হলো লাস্ট ইন ফার্স্ট আউট বেসিস। তো এখানে ব্যাকলগের সংখ্যা যাতে বেড়ে না যায় এই জন্য তারা লাস্ট ইন অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশনগুলোকে তারা আগে সলভ করে ফেলবে যাতে করে এখানে অধিক ফাইল জমা না হয়ে যায়, এর ফলে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হয়। তো এই নীতিটি অবশ্যই হয়তো বা একটা গুড সাইন হতে পারে। The party says it will also look to implement departure tracking so they could track foreign nationals overstaying their immigration status. এখানে খুবই জটিল একটা বিষয় যদি চালু হয়, এটি বুঝতে পারতেছেন যে তারা ট্র্যাক করবে ফরেন ন্যাশনালদের, যারা এখানে ভিজিটর হিসেবে আসলো, তিনি হয়তো সর্বোচ্চ 6 মাস পর্যন্ত থাকার এখতিয়ার রাখেন, 6 মাসের বেশি তিনি থাকতেছেন কিনা তার এটা ট্র্যাক করা হবে অটোমেটিক্যালি। এর ফলে তাদের কাছে অটো সিগন্যাল চলে আসবে যে কারা এখানে অবস্থান করতেছে, ওভারস্টে করতেছে, এবং সেগুলো নিয়ে উপযুক্ত ব্যবস্থা তারা গ্রহণ করবে। বর্ডার সিকিউরিটি এবং জেনারেল সেফটির বিষয়ে উভয় পার্টি এখানে এই বিষয়গুলিকে গুরুত্ব দিবে এবং ক্রাইম কমানোর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে। এইভাবেই তারা মূলত এখানে তাদের মতামতগুলো দিয়েছে। লিবারেল পার্টির ক্ষেত্রে যেটা বলতেছে তারা মুভ ফরওয়ার্ড উইথ ক্রেডিবল অ্যান্ড ফেয়ার ইমিগ্রেশন সিস্টেম অ্যান্ড রিমুভস failed claimants once a due process has been accorded. The party also said it will increase resource for security screening, identify and remove inadmissible individuals quickly, tighten visa requirement and step up enforcement against immigration fraud, policies that have already been announced under previous immigration minister Mac Miller in 2025. তো তারা তাদের এক্সিস্টিং পলিসিগুলোকে আরও স্ট্রেনথেন করবে, এই হলো অবস্থা। কনজারভেটিভ পার্টি এই জায়গাতে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ, যেটা বোঝা যাচ্ছে। তারা এখানে বলতেছে যে তারা 6 পয়েন্ট প্ল্যান গ্রহণ করবে, ইনক্লুড করবে এখানে ক্যানাডিয়ান ফোর্স, বর্ডার সাইড, পাশাপাশি তারা ওভারঅল সিকিউরিটি সিস্টেম অনেক বাড়াবে। এখানে মিলিটারি হেলিকপ্টার সার্ভিলেন্স,
তারপরে বর্ডার এজেন্ট বাড়ানো, এরপরে সিবিএসের পাওয়ার বাড়ানো, এরপরে পুরো বর্ডার জুড়েই তারা মূলত এই ব্যবস্থাগুলো করবে। শুধুমাত্র মেক্সিকো ইউএসের বর্ডারে না, ওভারঅল সিস্টেমে তারা এখানে ইমপ্রুভমেন্ট করবে। এই হলো অবস্থা। এবার আমরা আসি ফ্রাঙ্কোফোন মাইগ্রেশন বা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস যারা স্কিল মাইগ্রেন্ট তাদের জন্য সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে এখানে মার্ক কার্নি তারা এখানে পজিটিভ মূলত এই বিষয়ে। লিবারেল পার্টি এখানে বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করেছে এবং মার্ক কার্নি বলেছে যে তারা 12% পর্যন্ত কুইবেকের বাইরে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বেস পিপলদের সংখ্যা বাড়াতে চায়। তো আমি কিন্তু বরাবরই আপনাদেরকে বলি, যারা কোনো রেগুলার প্রোগ্রামে আসতে পারতেছেন না, আপনি 1 বছর হোক 2 বছর হোক ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কোর্সে সিরিয়াসলি লেগে তখন ভর্তি হয়ে যান, লেভেল 7 পর্যন্ত এটি শিখুন, তাহলে আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাবে, কেনাডাতে ইমিগ্রেন্ট হওয়ার সুযোগটা বেড়ে যাবে। এখানে দেখুন তাদের প্ল্যানগুলো, এখানে 2025-এ তারা 8.5% ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পিপলদেরকে পুরো হোল কানাডায় ছড়িয়ে দিতে চায়, 26-এ হবে 9.5%, 27-এ হবে 10% এবং ওভারঅল তারা 12% করতে চায়। কনজারভেটিভ পার্টি এটা নিয়ে কোনো স্পেসিফিক সংখ্যা ডিক্লেয়ার করেনি, তবে তারাও এই বিষয়ে পজিটিভ, তারা এখানে নেগেটিভ না। অন্যান্য অ্যাসপেক্টে যে সমস্ত বিষয় রয়েছে এখানে লিবারেল পার্টির লেভারেজ ডিজিটাল সার্ভিস টুল টু রিডিউস প্রসেসিং টাইমস অ্যান্ড এলিমিনেট ব্যাকলগস, enhance cooperation between federal, provincial, territorial authorities on issues such as claimants, such removals, settlement supports, continue to respect responsible immigration level with government of Quebec that protects the French language and its culture. এরপরে কনজারভেটিভ পার্টি এখানে তারা বলতেছে যে তারা এখানে সেঞ্চুরি ইনিশিয়েটিভ প্ল্যান সেটিকে তারা বাস্তবায়িত হতে দিবে না বা সেটি তারা বিরোধিতা করবে। এখানে একটি সেঞ্চুরি ইনিশিয়েটিভ প্ল্যান, সেটা হচ্ছে টরন্টো সিটিতে 33.5 মিলিয়ন, মন্ট্রিয়াল সিটিতে 12.5 মিলিয়ন, 12.5 না 12.2 মিলিয়ন, ভ্যাঙ্কুভার সিটিতে 11.9 মিলিয়ন, ক্যালগেরি এডমন্টনে 15.5 মিলিয়ন, ওয়াটোয়া গ্যাটিনুতে 4.8 মিলিয়ন উইথ এ সিঙ্গল লাইফ টাইম। এরকম একটা প্ল্যান ছিল, সেটিকে মূলত কনজারভেটিভ পার্টি ইলেকশন প্ল্যাটফর্ম তারা এই প্ল্যানটিকে রিজেক্ট করে দিয়েছে, তারা এটি বাস্তবায়ন করতে দেবে না। Canada's major cities are top destination for newcomers. That said, the federal government has been aiming to spread the benefit of immigration across Canada. অর্থাৎ এখানে কানাডার যে সমস্ত প্রভিন্সগুলোতে লোকসংখ্যা কম সেগুলোতে লোকসংখ্যা বাড়ানোর জন্য আরও ডাইনামিক প্রোগ্রাম নেওয়া হবে, সেগুলোতে ইমিগ্রেন্ট হওয়ার পথ সহজ করে দেওয়া হবে, সেগুলোতে কন্ডিশন বাড়িয়ে দেওয়া হবে যাতে সেখানে কেউ এসে পরবর্তীতে আবার নিজেদের ভোল্ট পাল্টাতে না পারে। বিশেষ করে কেউ যদি পিআর হয়ে অন্য প্রভিন্সে যায় তাহলে তার পিআর স্ট্যাটাসটা বাতিল করে দেওয়া হবে, তাদের সিটিজেন হতে দেওয়া হবে না, অনেক ধরনের রেজিস্ট্রেশন আরোপ করা হবে। তবে কেউ সিটিজেন হয়ে গেলে তারপরে তিনি যে কোনো জায়গাতে মুভ করতে পারবেন, সেক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। আজকের কম্পারেটিভ আলোচনাগুলো আশা করছি আপনাদের 28 তারিখে ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক প্রভাব ফেলবে। বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা আজকের আলোচনা শুনলেন তার আলোকে আপনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের সাথে যারা ছিলেন ভালো থাকবেন সবাই, আবার কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।